প্রাইভেট মাস্টার তার ছাত্রীকে পড়াতে এসে দেখল বাসা খালি। বাসায় ছাত্রীর মা ছাড়া আর কেউ নেই। তারপর ছাত্রীর মার সাথে এমন এক অদ্ভুত ঘটনা ঘটল যা আপনারা শুনলে ঠিক থাকতে পারবেন না। গল্পের শেষ পর্বটি শুরু করার আগে আমার সকল বন্ধুদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আগের পর্বগুলি শুনেন নাই, দয়া করে আগের পর্বগুলো শুনে নিন। কারণ আজকেই গল্পের শেষ পর্ব। গল্পের শেষ পর্বটি অনেক অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলেন বন্ধুরা, গল্পের শেষ পর্বটি শুনতে শুরু করা যাক। উর্মিলা আমার কথাগুলো শুনে যে প্রচণ্ড কষ্ট পেয়েছে সেটা আমি বুঝলাম, কিন্তু আমার কিছু করার নেই। কারণ এমন কষ্ট আমি অনেক দিন থেকেই পেয়ে আসছি। যে মানুষগুলোকে কখনো কাঁদাতে চাইনি, দুঃখ দিতে চাইনি, সে মানুষগুলোই আমাকে তিলে তিলে কষ্টের আগুনে পুড়িয়েছে। আমিও পোড়াতে জানি, আমিও কষ্ট দিতে জানি। উর্মিলা আমাকে অনেক কষ্ট দিয়েছে। অথচ চাইলে সে একটু ভালোবাসাও দিতে পারত, কিন্তু দেয়নি। সে তার প্রেমিকের বিশ্বাস অর্জন করা নিয়ে ব্যস্ত। আমিও আগের থেকে নিজেকে বদলে নিয়েছি যখন দেখেছি আমার এমন সরাসরি ভালোবাসার বিপরীতে উর্মিলার কোনো পরিবর্তন হয়নি। আমি আর কারো জন্য মায়া কান্না কাঁদতে চাই না, কারো জন্য বাঁচতে চাই না। যদি বাঁচতে হয় নিজের জন্যই বাঁচব। এই পৃথিবীর মানুষগুলো বড় স্বার্থপর। তারা ভালোবাসার মানুষগুলোকে বুঝতে চায় না। আমার কথা শুনে উর্মিলা একটা বালিশ নিয়ে নিচে ঘুমিয়ে যায়। আমিও তাকে না বলি না। আমার মন খারাপের মাত্রাটা আরও বাড়তে। আমিও দেখতে চাই মাত্রাটা কত তীব্রতর হতে পারে। ভেবেছিলাম উর্মিলাকে সব বলবো হাসান ছেলে হিসেবে ভালো না, তার চরিত্রের সমস্যা আছে। কিন্তু এখন আর বলবো না। ভালোবাসার মানুষকে অনেক বেশি ভালোবাসার পরেও যখন তার কাছ থেকে অবহেলা ছাড়া আর কিছু পাওয়া যায় না, তখন আগের মতো সেই স্বার্থহীন ভালোবাসাটা আর থাকে না। আমার ক্ষেত্রেও তেমনি হয়েছে। জ্বর হওয়াতে সে আমার সেবা যত্ন করেছিল তার প্রয়োজনেই। কারণ তখনও আমাকে তার দরকার ছিল। অথচ আমি ভেবেছিলাম ভালোবেসে এসব করেছে সে। কিন্তু না, সে আমাকে ভিতর থেকে কখনো ভালোবাসতে পারেনি। তার ভিতরটা অন্য কাউকে চায়, আমাকে চায় না। সকালে ঘুম থেকে উঠে দেখি উর্মিলা নেই। বুঝলাম রাতে সে ঘুমাতে পারেনি। বাহিরে গিয়ে দেখলাম বারান্দায় একটা চেয়ারে বসে আছে। কাছে যেতেই তার দিকে তাকিয়ে বুঝলাম কাল রাতে অনেক কষ্ট সহ্য করেছে। মশার কামড়ে ফর্সা গাল দুটো লাল হয়ে ফুলে গিয়েছে। আমি তার কাছে গেলেও সে আমার সাথে কোনো কথা বলল না। 2 দিন পর আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। উর্মিলার সাথে সম্পর্কটা আবার আগের মতো হতে লাগল। পাশাপাশি রুমে থাকলেও খুব একটা কথা হয় না। আমি বুঝতে পারি ওই দিন রাতে সে অনেক রাগ করেছে, অনেক অভিমান করেছে আমার উপর। সেই অভিমানটা হয়তো তাকে আমার থেকে দূরে সরে যেতে সাহায্য করছে। কারণ অভিমানও মানুষকে দূরে ঠেলে দিতে পারে, পর করতে পারে। আমারও ইচ্ছে নেই তার অভিমানটা ভাঙানোর। কারণ অভিমান ভাঙানোর জন্য একটা অধিকার থাকা দরকার। সেই অধিকারটা সে আমাকে কখনো দেয় নাই। এভাবে কিছু দিন চলতে লাগলো, কেউ কারোর সাথে বেশি একটা কথা হয় না। 1 মাস পর উর্মিলা আমার রুমে এসে আমাকে বলল, কাল আমি চলে যাচ্ছি। হাসান আমার জন্য অপেক্ষা করবে বলেছে। আমি সারা জীবনের জন্য তার কাছে চলে যাচ্ছি। আপনার সাথে অনেক দিন ছিলাম আমি। আপনি আমার কাছে অনেক পাওনা আছেন। আপনি না থাকলে হয়তো এই পথটা আমি পাড়ি দিতে পারতাম না। আপনার আমার পেছনে যত টাকা খরচ হয়েছে আমি সব দিয়ে দিব। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি সেগুলোর জন্যও দুঃখিত। অনেক সময় আপনাকে অনেক আপন মনে হয়েছে, ভালোবাসি বলেও মনে হয়েছে। এখনও কেন জানি মনে হয় আপনি আমার অনেক আপন কেউ। কিন্তু বাস্তবতা তো ভিন্ন জিনিস। আপনার সাথে বিয়েটা ছিল একটা দুর্ঘটনা। আমি জানি না আমি কি করছি। ভুল করছি না সঠিক করছি সেটাও জানি না। তবে আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব, মনে রাখব। ইমরান নামে একজন মানুষ ছিল, যে মানুষটার সাথে এতটা দিন একসাথে থাকার পরেও কখনো আমার দিকে কখনো খারাপ চোখে তাকায়নি, বিয়ে করা বউ হওয়ার পরেও কখনো স্বামীর দাবি নিয়ে আমার উপর অধিকার দেখাতে আসেনি। আপনি সত্যি অসাধারণ একজন মানুষ। আপনি কি আমার শেষ একটা অনুরোধ রাখবেন? উর্মিলার দিকে তাকিয়ে বললাম। মেয়েরা অসাধারণ মানুষ আর আমি তারপর আমি কিছু বলি না, অবাক চোখে উর্মিলার দিকে তাকিয়ে থাকি। ভাবতে থাকি আমি মানুষটা কতটা অবহেলার পাত্র। জীবনে কমবেশি সবার কাছেই অবহেলার শিকার হয়েছি আমি। বাবা মা বোন বন্ধু বান্ধবী ভালোবাসার মানুষ সবাই আমাকে কোনো না কোনো কারণে অবহেলা করেছে। কারো ক্ষেত্রে হয়তো আমাকে অবহেলা করার কোনো কারণ ছিল, কারো ক্ষেত্রে হয়তো ছিল না।
তবে করেছে সবাই। উর্মিলাকে দেখে আমার ওই কথাটা মনে হচ্ছে। যে চলে যেতে চায় তাকে যেতে দিন, এটাই আপনার জন্য ভালো। আপনি তাকে ভালোবেসে ভালো রাখার দায়িত্ব নিতে চেয়েছিলেন। কিন্তু সে বিশ্বাস করে আপনার থেকে অন্য কেউ তাকে ভালো রাখবে। কি দরকার যে মানুষগুলো থাকতে চায় না তাদেরকে রেখে দেওয়ার বৃথা চেষ্টা করার? যে আপনাকে সত্যিই ভালোবাসে, কোনো না কোনো কারণ দেখিয়ে সে আপনার কাছে থেকে যাবে। আর যে ভালোবাসে না কিংবা ভালোবাসার মতো অভিনয় করে নিজের প্রয়োজনে, সে আপনাকে ছেড়ে যাওয়ার জন্য কারণ খুঁজবে, থেকে যাওয়ার জন্য না। আমি যখন কিছু বললাম না তখন আবার উর্মিলা আমাকে বলল, কাল স্টেশনে আসবে আমাকে নেওয়ার জন্য। আমাকে ওখানে থাকতে বলেছে। একা তো আর এত কিছু নিয়ে যাওয়া সম্ভব না। তাই বলছিলাম আপনি যদি একটু সাহায্য করতেন। আমি উর্মিলার দিকে তাকিয়ে হাসি, আর উর্মিলা আমার হাসির কারণটা বুঝতে পারে না। আমি উর্মিলাকে বললাম, এতদিন যখন আপনার প্রয়োজনে এসেছিলাম আর শেষবেলায় এসেও আপনাকে সাহায্য করব। আমি আপনার মতো না। আর হ্যাঁ, টাকার কথা বললেন তো? যতটা ছোট মনের মানুষ ভাবেন আসলে ততটা ছোট মনের মানুষ আমি না। আমার যদি আপনার কাছ থেকে টাকাগুলো ফেরত নেওয়ার ইচ্ছা থাকত তাহলে কখনো খরচই করতাম না। কথাগুলো বলে আমি আমার রুমে চলে যাই। সারারাত মন খারাপ করে শুয়ে থাকি। কালকে উর্মিলা আমাকে ছেড়ে চলে যাবে এটা মানতে কষ্ট হচ্ছে। কাল থেকে আবার আমি একা হয়ে যাব। উর্মিলাকে হাসানের কাছে রেখে আমি আমার বাবা মায়ের কাছে চলে যাব। উর্মিলারও কি আমার মতো মন খারাপ? কারণ সেও তো আমার সাথে অনেক দিন ছিল। তার কিছুটা মন খারাপ তো আমি দাবি করতেই পারি। রাতে ভালো করে ঘুম হয়নি, যার কারণে অনেকটা বেলা করে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে দেখলাম উর্মিলা সবকিছু রেডি করে ফেলেছে। বুঝলাম হাসানের কাছে যাওয়ার জন্য ওর খুব তাড়া। আমি উর্মিলার দিকে তাকাতেই জাস্ট স্তব্ধ হয়ে গেলাম। আজকে জীবনে সবচেয়ে সুন্দর করে সেজেছে সে। এর আগে কখনো আমি তাকে এত সুন্দর করে সাজতে দেখিনি। এত সুন্দর করে সাজার কারণ কি হাসান? অথচ আমার জন্য কখনো এভাবে সাজেনি সে। তারপরেও আমি নির্লজ্জের মতো তাকে ভালোবাসতে চেয়েছি। না আর না, অনেক হয়েছে। আমি তাকে কখনো আর নিজের করে নিব না। সে যদি হাসানের কাছ থেকে চলে আসে তবুও আমি তাকে ফিরিয়ে দিব। সে আমার ভিতরটাকে অনেক জ্বালিয়েছে। আমি তো এত বলতে চাইনি, আমি শুধু একটু ভালোবাসতে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে জ্বালিয়েছে। সকাল 10টার সময় আমি আর উর্মিলা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্য রওনা হলাম। হাসান নাকি 12টার সময় আসবে। স্টেশনটা আমাদের এখান থেকে কিছুটা দূরেই। উর্মিলা একটু আগেই রওনা দিয়েছে। আমি উর্মিলার দিকে তাকাচ্ছি না। ওই চেহারাটা আমাকে ভুলে যেতে হবে, কখনো চাইলেও আমি আর দেখতে পারব না। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমাদের যেতে অনেক সময় লাগল। 12টার উপরে বেজে গেল। আমি হাসানের সাথে দেখা করলাম না। দূর থেকেই উর্মিলাকে রেখে চলে আসলাম। উর্মিলা হাসানকে গিয়ে জড়িয়ে ধরবে এটা আমি সহ্য করতে পারব না। এমন দৃশ্য আমার চোখের জন্য ক্ষতিকর। তাই উর্মিলাকে স্টেশনে পৌঁছে দিয়েই আমি বাসায় চলে আসব বলে ঠিক করি। আমি বাসায় চলে আসলাম। উর্মিলা নামের মানুষটাকে ভুলে সব গোছগাছ করতে শুরু করলাম। বাবা মাকে বলেছিলাম আমার কাজ শেষ হলে তাদের কাছে চলে আসব। সত্যি বলতে ওই দিন না গিয়ে ভুল করেছি, কারণ এখানে আমার কোনো কাজ ছিল না। দুঃখ পাওয়ার জন্য শুধু শুধু এতদিন এখানে ছিলাম আমি, এর বেশি কিছু না। বিকেল 4টা বাজে। আকাশের দিকে তাকিয়ে আছি, আজও আকাশটা মেঘে ঢাকা। অনেকটা খারাপ লাগছিল। মন হচ্ছিল কিছু একটা আমি হারিয়েছি। তবে সান্ত্বনার বাণী এটাই, যাকে হারিয়েছি সে কখনো আমার ছিল না। আমি যখন প্রচণ্ড মন খারাপ করে ওই মেঘ জমা আকাশের দিকে অনেক অভিমান নিয়ে তাকিয়ে আছি, ঠিক তখন অনুভব করলাম কেউ একজন পেছন থেকে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। পেছন ঘুরেই সেই চিরপরিচিত মানুষটাকে দেখতে পেলাম। হ্যাঁ, উর্মিলা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। কি হচ্ছে কিছুই বুঝতে পারলাম না। উর্মিলা যখন কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি। হাসান ছেলেটা অনেক খারাপ। আমি বাদেও সে অন্য মেয়েকে ভালোবাসে, অন্য কারো সাথে রিলেশন করে। আমি তোমার কাছেই থাকতে চাই। আমার ভুল হয়ে গিয়েছে, আমি তোমার বিশুদ্ধ ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি একটাবার আমাকে বলতে পারতে, আমাকে জোর করতে পারতে। যাকে ভালোবাসো তাকে চিরতরে আপন করে পাওয়ার জন্য একটু জোর করতে পারো না? আমি আর তোমাকে হারাতে চাই না, ভুল বুঝতে চাই না, কষ্ট দিতে চাই না। যতদিন বাঁচব তোমার জন্য, শুধু তোমার জন্য, তোমার ভালোবাসার মানুষ হয়ে বাঁচব। এতটা ভালোবাসব যার বেশি আর ভালোবাসা যায় না।
বলো আমাকে ক্ষমা করেছু? উর্মিলার কান্নাটা সত্য, তার চোখের পানিটা বিশুদ্ধ। আমার খুব ইচ্ছে করছিল নিজ হাতে তার চোখের পানিটা মুছে দিয়ে তার কপালে একটা চুমু খাই। তাকে বলে দেই আমিও এই দিনটির জন্য অপেক্ষায় ছিলাম, কিন্তু আমি তেমন করলাম না। যে মানুষটা আমাকে জ্বালিয়েছে আমিও তাকে জ্বালাতে চাই। আমি তাকে দেখাতে চাই আমিও তাকে ছাড়া বাঁচতে পারব, হয়তো ভালো থাকতে পারব না, তবে বাঁচতে পারব। আমি উর্মিলাকে আমার কাছ থেকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেই আর বলি, ক্ষমা কি এতই সহজ? আমার তো তোমার ভালোবাসার এখন দরকার নেই। তুমি তোমার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সাথে দেখছ, আর তখন তোমার মনে হয়েছে তুমি তার কাছে যাবে না। বাহ, স্বার্থপর মেয়ে, বাহ! তা কি দেখলে তুমি? মেয়েটা কি দাবি করছে? মেয়েটার বাচ্চা পেটে নাকি ধোকা দিয়েছে তোমার গুণধর বয়ফ্রেন্ড? উর্মিলা তখন বলল, হাসান মেয়েটাকে টাকা দিচ্ছিল সবকিছু ভুলে যাওয়ার জন্য, যাতে করে সে তার জীবন থেকে সরে যায়। সে এটাও বলেছিল আমার সাথে বিয়ে হলে টাকা পয়সার কোনো অভাব থাকবে না। দরকার হলে সে তাকে আরও টাকা পয়সা দেবে, তবুও যেন তার জীবন থেকে সরে যায়। আমার ভাগ্যটা ভালো, আমি সব শুনে ফেলি। তখনই আমি ওখান থেকে চলে আসি। আমি তখন উর্মিলার দিকে চোখ করে বললাম, দেখ, তুমি এখানে নিজেকে সেলফিশ হিসেবে প্রমাণ করেছ। তোমার বয়ফ্রেন্ডের খারাপ সময়ে তার পাশে থাকা উচিত ছিল, কিন্তু তুমি থাকোনি। আমার সাথে থাকতে চাইছ হাসানের খারাপ রূপটা তোমার সামনে প্রকাশ পেয়েছে বলে। না হলে তো আমার কাছে আসতে না। এটাকে ভালোবাসা বলে না, এটাকে নিজের ভালো বলে। তুমি সবসময় নিজের ভালো থাকাটাকেই বড় করে দেখেছ। অন্যের ভালো থাকাটার গুরুত্ব তোমার কাছে কখনো ছিলই না। আমাকে ক্ষমা করো, আমি তোমার সাথে থাকতে পারব না। আমি জানি এটা মেনে নিতে আমার অনেক কষ্ট হবে, তবুও আমি মেনে নিব। আমার মুখ থেকে সরাসরি এমন না শব্দটা শুনে উর্মিলা হাউমাউ করে কাঁদতে থাকে। আমার খুব কাছে এসে আমার দুই গালে দুই হাত রেখে বলতে থাকে, না, তুমি এমন করতে পারো না। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিতে পারো না। বলো তুমি কি চাও আমি তাই করব, তবুও তোমাকে আমার চাই। তুমি আমার স্বামী। যাকে ভালোবাসো তার একটা ভুল তুমি ক্ষমা করতে পারবে না? আমি তোমার জন্য সবকিছু করতে রাজি আছি। একবার বলো আমাকে কি করতে হবে? আমি সবকিছুর জন্য প্রস্তুত আছি। আমি আমার গাল থেকে উর্মিলার হাত দুটো সরিয়ে দিয়ে বলি, অনেক দেরি করে ফেলেছে তুমি। এই কথাগুলো যদি তুমি আর একটা দিন আগে বলতে, পুরো পৃথিবী সমতুল্য ভালোবাসা দিয়ে তোমাকে বরণ করে নিতাম আমি, কিন্তু তুমি সেটা করনি। তুমি অনেকটা দেরি করে ফেলেছ। আমাদের মতো ছেলেরা অন্ধকারে জোনাক পোকার মতো ঘুরে বেড়ায়। যারা ভালোবেসে ধরে রাখতে পারে তারা ভাগ্যবান, যারা ভালোবাসার পরেও বুঝতে পারে না তারা কপাল পোড়া। যারা হারিয়ে আবার ফিরে পেতে চায় তারা দুর্ভাগা। কারণ আমরা ফিরি না, আমরা মহাকালের অন্তঃপুরে হারিয়ে যাই। অন্ধকারের মধ্যে আবলো ছড়াতে ছড়াতে জোনাক পোকার মতোই একসময় অন্ধকারে বিলীন হয়ে যাই আমরা। তোমাদের মতো মেয়েরা আমাদেরকে ধরে রাখার ক্ষমতা রাখো না। আমাদের মতো ছেলেদেরকে তোমার ডিজার্ভ করো না। কারণ আমরা সত্যিই অনেক অনেক ভালো ছেলে, যেটা তোমরা কখনো বুঝতে পারো না, পারলেও দেরিতে। আমাকে না পাওয়ার আফসোস নিয়ে তিলে তিলে মরবে তুমি, এটাই হবে তোমার জন্য আমার ভালোবাসার শাস্তি। আমি কাল চলে যাব। তুমিও চলে যেও তোমার বাবা মায়ের কাছে। বাবা মাকে জীবনে অনেক ধোঁকা দিয়েছ। তাদের কাছে ক্ষমা চেয়ে দেখে তারা ক্ষমা করে দিবে। তাদের পছন্দেই বিয়ে করে নিও, সুখী হবে। না হলে এখানে থেকেই নতুন কাউকে খুঁজে নিও, ঠিক হাসানের মতো। কথাগুলো বলার পর উর্মিলার দুচোখ বেয়ে অঝোর ধারায় বর্ষণ হতে থাকে। আমি বুঝতে পারি আমার কথাগুলো তার ভিতরটাকে অনেক আঘাত করেছে, সে ভীষণ কষ্ট পেয়েছে। উর্মিলা আর কোনো কথা বলতে পারে না, কারণ আমি তার সব কথা কেড়ে নিয়েছি। সকাল হলে আমি আমার নিজের বাসায় চলে যাই। উর্মিলা অনেক অনুরোধ করে থেকে যাওয়ার জন্য, কিন্তু আমি থাকি না। সে বুঝুক ভালোবাসার মানুষকে না পেলে কেমন লাগে। চলে আসার আগে আমি বিয়ের কাবিন নামাটা সাথে করে নিয়ে আসি আর বলি, তুমি যদি কখনো বিয়ে করতে চাও আমাকে বলবে, আমি তোমাকে ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিব। পবিত্র কাবিন নামাটা তোমার মতো মেয়ের কাছে থাকতে পারে না। এটার মূল্য তুমি বুঝবে না। যারা পছন্দ করেন তাদের জন্য সমাপ্ত। যারা হ্যাপি এন্ডিং পছন্দ করেন তারা বাকিটুকু পড়বেন। বাসায় আসার পর উর্মিলা আমাকে অনেক ফোন দেয়, আমি তার ফোন ধরি না। আমি তাকে ছেড়ে বাঁচা শুরু করি। শুধুমাত্র আমার জন্য বাঁচা শুরু করি আমি। আমি জানি উর্মিলা আমার জন্য এখনো কাঁদে। কারণ সেদিন আমি তার চোখে আমার জন্য সত্যি ভালোবাসা দেখেছিলাম। আমি চাই আমাকে না পাওয়ার আফসোসটা সে সারা জীবন করুক।
6 মাস পরের কথা। এই 6 মাস আমি উর্মিলার সাথে একটিবারও কথা বলিনি, দেখাও করিনি। 6 মাস পর বাবা মাকে সব বলি আমি। একদিন বাবা মা বোন আর আমার বোন জামাইকে নিয়ে উর্মিলাদের বাসায় যাই আমি। বাসাটা চিনতে কষ্ট হলেও ঠিকই চিনে নিলাম। আমাকে বাসায় দেখে উর্মিলার বাবা এগিয়ে আসলেন, কারণ তিনি সব জানতেন, আমি তাকে সব বলেছি। আমি উর্মিলার কথা জানতে চাইতেই একটা বন্ধ ঘর দেখিয়ে দিল আমাকে। আমি ঘরের দরজা খুলে যখন ভিতরে ঢুকলাম তখন ঘরটাতে অন্ধকার অনুভব করলাম। আলো জ্বালাতেই দেখতে পেলাম পাগলের মতো কেউ একজন বিছানায় শুয়ে আছে। আমাকে দেখেই বিছানা থেকে উঠে একটা কথা বলল, কে কে? আমি তার দিকে এগিয়ে গিয়ে তার মুখটা দেখতেই নিজের ভিতরটাতে অনেক খারাপ লাগা কাজ করল। কি ছিল আর কি হয়েছে এই 6 মাসে? উর্মিলাকে চিনতে অনেক কষ্ট হচ্ছিল আমার। কাঁদতে কাঁদতে চোখের নিচে দাগ পড়ে গিয়েছে, চোখ মুখ ফুলে গিয়েছে। আমি তার খুব কাছে গিয়ে জড়িয়ে ধরে বললাম, এখনো কাঁদো আমার জন্য? তখন উর্মিলা বলল, তুমি তো বলেছিলে কাঁদতে। আমাকে কাঁদাতে খুব ভালো লাগে তোমার, তাই না? আমি তার চোখের পানিটা মুছে দিয়ে বললাম, কখনো না, তোমাকে অনেক ভালোবাসি। তুমি এখনো বিয়ে করনি কেন? তুমি কি জানতে তোমার কাছে আসবো আমি? তখন উর্মিলা বলল, হ্যাঁ জানতাম, কারণ তুমি আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখী হতে পারবে না। সুখী হওয়ার জন্য আমাকে তোমার কোনো একদিন হলেও দরকার হবে। তাই আমি অপেক্ষা করেছিলাম এই দমবন্ধ হওয়ার মতো অন্ধকার ঘরে। তুমি আমাকে এত ভালোবাসার পরেও কেন হাসান নামক নরুপিশাচটার হাতে আমাকে ছেড়ে দিয়েছিলে? আমি যদি সত্যি সত্যি চলে যেতাম তখন কি হতো? তখন আমি উর্মিলাকে নিজের সর্বোচ্চ কাছে টেনে নিয়ে এসে বলি, এমনটা কখনোই হতো না। তুমি কি মনে কর আমি তোমাকে হাসান সম্পর্কে সব জানার পরেও তার কাছে চলে যেতে দিব? এমনটা ভাবলে তুমি অনেক বোকা। তুমি কি জানো স্টেশনে যে মেয়েটার সাথে হাসানকে তুমি দেখেছিল, সেই মেয়েটাকে তোমার হাসানের কাছে যাওয়ার আগের রাতে আমিই সব বলেছিলাম। কারণ সেই মেয়েটাকে আমি চিনি। তাকে সে হাসান ধোঁকা দিয়েছিল। তোমার সাথে স্টেশনে এজন্যই আমি যাইনি। তুমি যখনই হাসানের কাছে গিয়েছ তার ঠিক কিছু সময় আগেই মেয়েটা হাসানের ওখানে পৌঁছে গিয়েছে হাসানের অজান্তেই। খোঁজ নিয়ে দেখো, হাসান ওই মেয়েটাকেই বিয়ে করেছে। কারণ সে বিয়ে করতে বাধ্য ছিল। এক্ষেত্রে তোমার বোন জেরিনের হাসব্যান্ড রাশেদ অনেক সাহায্য করেছে। কারণ সে হাসান আর ওই মেয়ে সম্পর্কে সব জানত। তোমার বাবাকেও আমি ফোন করে বলেছিলাম তোমাকে নিয়ে আসতে, তাকে বোঝাতে অনেক কষ্ট হয়েছিল, তবে বুঝাতে পেরেছিলাম। আমি চেয়েছিলাম তোমাকে একটা শিক্ষা দিতে। জানো, তোমার প্রতি আমার অনেক অভিমান। এখন তুমি আমাকে হারানোর ভয়ে সবসময় ভালোবাসবে। উর্মিলা আমার কথা শুনে অনেকটা বোকা বনে গেল। সে আস্তে করে বলল, এত বড় ধোঁকা আমার সাথে? যাকে এত ভালোবাসো তাকে কষ্ট দিতে পারলে? আমি তখন উর্মিলার গালে হাত দিয়ে বললাম, কষ্ট দিয়েছি আরও বেশি ভালোবাসা পাওয়ার আশায়। তবে তোমাকে এমন অবস্থায় দেখে অনেক কষ্ট পেয়েছি। তখন উর্মিলা বলল, কেন? আমি অনেক কেঁদেছি সেজন্যে? আমি তখন হেসে বললাম, আরে নাহ, কি যে বলো তুমি, এটা কোনো কারণ না। আমি ভেবেছিলাম তোমাকে দেখার পর তোমাকে জড়িয়ে ধরে চুমু খাবো। কিন্তু তুমি এই 6 মাসে নিজের কোনো যত্ন নাও নাই। তোমার ঠোঁটের কি অবস্থা, চরচর হয়ে গেছে। চুমু খাওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু তুমি তোমার ঠোঁটের একটুও যত্ন নাওনি, এটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। নিজের যত্ন নাও আর না নাও, ঠোঁটের যত্নটা অন্তত নেওয়া উচিত ছিল তোমার। তখন উর্মিলা রাগ দেখিয়ে অনেক ভালোবেসে বলল, অসভ্য! তুমি এত খারাপ হলে কবে থেকে? আমি কিছু বলতে যাব তার আগেই উর্মিলা আমার ঠোঁটটাকে নিজের করে নিল। আজ আমাদের জন্য নতুন করে বাসর সাজানো হয়েছে। উর্মিলা বাসর ঘরে বসে আছে। আমি রুমে ঢুকেই দরজাটা লাগিয়ে দিয়ে উর্মিলার পাশে গিয়ে বসলাম। বিছানায় কোল বালিশ দেখিয়ে উর্মিলাকে বললাম, তোমার থেকে মনে হয় ওটার সাথে বাসর করলেই বেটার হবে। তুমিই একদিন বলেছিলে কোলবালিশের সাথে বাসর করতে। আমার এমন কথা শুনে উর্মিলা প্রচণ্ড রেগে গেল। সে বিছানার উপরে থাকা কোল বালিশটা নিয়ে জানালা দিয়ে বাহিরে ফেলে দিল। আমি তাকে যখন বললাম, কি করলে তুমি? ওটা অনেক দাম দিয়ে কিনেছিলাম আমি। বিয়ের আগে ওটাই আমার একমাত্র ভালোবাসার মানুষ ছিল। আর তুমি কিনা ওটা ফেলে দিলে? তখন উর্মিলা আমার পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, আমি ছিলাম না তখন তোমার এটার দরকার ছিল। এখন তো আমি আছি, তাহলে ওটা দিয়ে কি ঘাস কাটবে তুমি? যতদিন বাঁচব আমাকেই না হয় কোল বালিশ হিসেবে ব্যবহার করো।
দুজন দুজনের কোল বালিশ হয়ে আজীবন বেঁচে থাকব। আর ভুলেও যেন ওটার কথা না শুনি গি। আমি উর্মিলাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি উর্মিলা আমার সামনে 2টা টিকিট হাতে বসে আছে। আমি জিজ্ঞেস করতেই উর্মিলা বলল, হানিমুনের টিকিট বাবা আমাদের বিয়ের গিফট হিসেবে দিয়েছে। আমি বললাম, হানিমুনে কোথায় যেতে হবে, কক্সবাজার নাকি জাফলং? তখন উর্মিলা বলল, কক্সবাজারও না, জাফলংও না, সোজা সুইজারল্যান্ড। আমি রাগ করে বলি, এত টাকা খরচ না করলেও পারতে, বাংলাদেশেই তো সুন্দর হানিমুন করা যেত গু। তখন উর্মিলা আমার হাতে হাত রেখে বলল, আমার বাবা এত এত টাকা পয়সা দিয়ে কি করবে বলো? ওসব তো আমারই, আর আমি তোমার, টাকাগুলোও তোমার, আমার সব কিছুই তো তোমার গু। আমি কিছু বলি না, শুধু উর্মিলার হাত শক্ত করে চেপে ধরে এগিয়ে গিয়ে বলি, এত ভালোবাসা কই রাখব আমি? তখন উর্মিলা বলে, কোথাও রাখতে হবে না, আমাকে ফেরত দিও। আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা যারা গল্পের আগের পর্বগুলি এখনও শুনেন নাই তাদের জন্য পুরো গল্পটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। গল্পটি শুনে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এরকম মজার মজার গল্প শুনতে পারেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো গল্পটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।